দুনিয়া টাকার গোলাম পর্ব ২৬। বর্ধিত চিত্রনাট্য রূপরেখা। নাটকের গল্প সাধারণত দৃশ্য, সংলাপ ও চরিত্রের মনস্তাত্ত্বিক রূপান্তরের ওপর ভিত্তি করে এগিয়ে চলে। ২৬তম পর্বের পূর্ণাঙ্গ কাহিনীকে একটি দীর্ঘ নাটকের উপযোগী করে নিচে বিস্তৃতভাবে সাজানো হলো। প্রথম অধ্যায়, পতনের সূচনা। ঝুম বৃষ্টি নামছে শহরের ওপর। ক্যাসিনোর গোপন অন্ধকার ঘরের কাঁচের জানালায় বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে। রহমান সাহেব টেবিলের ওপর পা তুলে দিয়ে বসে আছেন। তার সামনে একটি বিশাল ব্রিফকেস ভর্তি কোটি টাকার নোট। চোখের চশমাটা টেবিলের ওপর নামিয়ে রেখে তিনি শয়তানি হাসি দিলেন। রহমান সাহেব বললেন, আমি আগেই বলেছিলাম এই শহরের বাতাসও আমার ইশারায় চলে। শুভ আর আবির তো চুনোপুটি, আসল খেলা তো কেবল শুরু হলো। টাকায় বাঘের চোখ মেলে, আর এরা তো সাধারণ মানুষ। ঠিক সেই মুহূর্তে ঘরের বিশাল দরজায় বিকট শব্দে ধাক্কা পড়ল। দরজা ভেঙে ভেতরে ঢুকলেন পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর সাজ্জাদ এবং তার পেছনে সশস্ত্র পুলিশ দল। সাজ্জাদ হেসে বললেন, খেলা তো শুরুই করতে পারলেন না রহমান সাহেব, তার আগেই যে শেষ বাঁশি বেজে গেল। রহমান সাহেব থতমত খেয়ে গেলেন। তিনি ভেবেছিলেন এসপিকে টাকা দিয়ে আগেই কিনে নিয়েছেন, কিন্তু তিনি জানতেন না এই অভিযানের নেপথ্যে ছক এঁকেছে আবির। দ্বিতীয় অধ্যায়, মাস্টার মাইন্ড আবির। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ২৫তম পর্বের শেষে আবির যে ফাইলটি উদ্ধার করেছিল সেটি ছিল রহমান সাহেবের মূল দুর্বলতা। ফাইলটিতে শহরের প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী ও আমলার গোপন ব্যাংকের খতিয়ান ছিল। আবির বুঝতে পেরেছিল রহমান সাহেবকে শুধু আইনের হাতে তুলে দিলে ঘুষ দিয়ে তিনি কয়েক ঘন্টার মধ্যে জামিনে বের হয়ে আসবেন। তাই সে সোজা চলে যায় ন্যাশনাল টিভির কার্যালয়ে। টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ হিসেবে সরাসরি সম্প্রচার হতে থাকে রহমান সাহেবের সব অপরাধের অডিও ও ভিডিও ক্লিপ। পুরো দেশ জুড়ে হইচই পড়ে যায়। ক্যাসিনোর রুমে সাজ্জাদ যখন রহমান সাহেবকে হাতকড়া পরাচ্ছিলেন, রহমান সাহেব চিৎকার করে আবিরকে হুমকি দেন, তুই আমার কিচ্ছু করতে পারবি না আবির, আমার হাত অনেক লম্বা। আবির শান্ত গলায় জবাব দেয়, হাত যত লম্বা হোক না কেন রহমান সাহেব, আইনের জালের চেয়ে বড় হতে পারে না। আপনি ভাবতেন দুনিয়া টাকার গোলাম, কিন্তু আজ টাকা দিয়ে নিজের স্বাধীনতাই কিনতে পারলেন না। তৃতীয় অধ্যায়, হাসপাতালের করুণ বাস্তবতা। অন্যদিকে শহরের সেন্ট্রাল হাসপাতালের আইসিইউরা বাইরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে শুভর বাবা ও মা। ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল শুভ। আগের পর্বে রহমানের লোকদের হামলায় সে মারাত্মক আহত হয়েছিল। ডাক্তারেরা অনেক চেষ্টা করে শুভকে আশঙ্কামুক্ত করলেও অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডাক্তার জানান শুভর এক হাত আর কোনোদিন স্বাভাবিক কাজ করবে না। আবির যখন হাসপাতালে আসে, শুভ আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত হয়েছে। আবিরকে দেখে শুভ ফুপিয়ে কেঁদে ওঠে। শুভর মুখে ছিল তীব্র অনুশোচনা। সে আবিরের হাত ধরে বলে, তুই ঠিকই বলতি রে আবির, টাকার পেছনে দৌড়াতে গিয়ে আমি জীবনের সব থেকে মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেললাম। পরিবার, ভালোবাসা, নিজের বিবেক, সব বিক্রি করে দিয়েছিলাম ওই রহমান সাহেবের মতো শয়তানের কাছে। আজ এই পঙ্গু হাত নিয়ে আমি টাকা দিয়ে কি করব? আবির শুভর পাশে বসে পরম মমতায় তাকে জড়িয়ে ধরে বলে, টাকা মানুষের জীবন চালাতে লাগে শুভ, কিন্তু জীবনটা টাকার গোলাম হওয়ার জন্য নয়। তুই ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। আবার নতুন করে শুরু করব আমরা। চতুর্থ অধ্যায়, অনুশোচনা ও নতুন ভোর। শুভর বাবা রুমে প্রবেশ করেন। যে বাবা শুভকে টাকার জন্য সবসময় খোঁটা দিতেন, আজ ছেলের এই অবস্থা দেখে তিনিও ভেঙে পড়েছেন। তিনি কেঁদে বললেন, আমার আর কিচ্ছু চাই না বাবা, তুই শুধু সুস্থ হয়ে বাড়ি ফের। রাজপ্রাসাদ না হোক, ডাল ভাত খেয়ে শান্তিতে তো বাঁচতে পারবো। টাকা দিয়ে যে শান্তি কেনা যায় না, তা আজ হাড় হাড় টের পেলাম। একই সময়ে আবিরের সততা আর সাহসিকতার জন্য সরকারিভাবে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাথে বেশ বড় অঙ্কের একটি পুরস্কারও সে পায়। তবে সেই টাকার একটি বড় অংশ আবির একটি অনাথ আশ্রমে দান করে দেয়, আর বাকিটা দিয়ে শুভর চিকিৎসার সব খরচ বহন করে। পঞ্চম অধ্যায়, জীবনের আসল অর্থ। কয়েক মাস পর নদীর পাড়ে সূর্যাস্তের সময় আবির ও শুভ পাশাপাশি হেঁটে চলেছে। শুভর হাতটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তবে তার মুখে এখন এক পরম শান্তির হাসি। শুভ নদীর জলের দিকে তাকিয়ে বলে, জানি না সামনে কি আছে, তবে এটুকু বুঝেছি টাকার গরম বেশি দিন থাকে না। মানুষ যা রেখে যায় তা হলো তার ব্যবহার আর ভালোবাসা। আবির হালকা হেসে জবাব দেয়, দুনিয়া টাকার গোলাম হতে পারে শুভ, কিন্তু মানুষের বিবেক টাকার চেয়ে অনেক বেশি দামি। যে নিজের সততা ধরে রাখতে পেরেছে, শেষ পর্যন্ত জয় তারই হয়। আকাশে সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়ে, আর দুটি বন্ধু আবার নতুন উদ্যমে সামনের দিকে হেঁটে চলে। উল্লেখ্য, চ্যাট মেমোরি ও রেসপন্স লিমিটের কারণে একবারে ৩,০০০ শব্দের পুরো পাণ্ডুলিপি বা স্ক্রিপ্ট জেনারেট করা সম্ভব নয়। আপনি যদি এই পর্বটির কোনো নির্দিষ্ট দৃশ্য, যেমন
ক্যাসিনোর ভেতরের সংলাপ বা হাসপাতালের কথোপকথন আরও বিস্তারিতভাবে নাটকীয় আকারে বড় করতে চান, তবে জানাবেন। ষষ্ঠ অধ্যায়, আদালতের কাঠগড়ায় সত্যের মুখোমুখি। কয়েকদিন পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রাঙ্গণে উৎসবের পরিবেশ। সাংবাদিক, সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে থমথমে আবহাওয়া। কিছুক্ষণ আগেই প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছে রহমান সাহেবকে। তাঁর পরনে কয়েদির কাপড়, মুখে নেই সেই চেনা শয়তানি অহংকার। আদালতের কাঠের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন রহমান সাহেব। তার পক্ষে দাঁড়িয়েছেন দেশের সেরা ও সবচেয়ে দামি আইনজীবী অ্যাডভোকেট তৌহিদ। অ্যাডভোকেট তৌহিদ জোরালো গলায় সওয়াল শুরু করলেন, মাননীয় আদালত, আমার মক্কেল একজন সম্মানীয় ব্যবসায়ী। তিনি সমাজসেবী এবং শহরের বহু প্রতিষ্ঠানে তাঁর অনুদান রয়েছে। তাঁর বিরুদ্ধে যে অডিও এবং ভিডিও প্রমাণ পেশ করা হয়েছে তা সম্পূর্ণ ডিজিটালি তৈরি বা ভুয়া। একটি ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে আবির এবং ইন্সপেক্টর সাজ্জাদ এই চক্রান্ত করেছেন। পাবলিক প্রসিকিউটর পিপি উঠে দাঁড়ালেন। তিনি একটি পেনড্রাইভ এবং বেশ কিছু নথিপত্র বিচারকের সামনে পেশ করে বললেন, মাননীয় আদালত, আসামিপক্ষের আইনজীবী ডিজিটাল জালিয়াতির কথা বলছেন, কিন্তু আমাদের কাছে সিআইডির সার্টিফাইড ফরেন্সিক রিপোর্ট রয়েছে যা নিশ্চিত করে ভিডিওর কণ্ঠ এবং চেহারা শতভাগ রহমান সাহেবেরই। তাছাড়া তার সুইস ব্যাংকের লেনদেনের নথি সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে সত্যায়িত। বিচারক চশমাটা ঠিক করে রহমান সাহেবের দিকে তাকালেন। আসামি রহমান, আপনার কি কিছু বলার আছে? রহমান সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, আমার কাছে কোটি কোটি টাকা আছে হুজুর। আমি এই শহরের অর্ধেক মানুষকে চাকরি দিই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিচারক গম্ভীর গলায় হাতুড়ি ঠুকে বললেন, আইনের চোখে টাকার কোনো ক্ষমতা নেই রহমান সাহেব। অপরাধ প্রমাণ করতে কোটি টাকা লাগে না, একটি মাত্র সত্য প্রমাণই যথেষ্ট। আদালত রহমান সাহেবকে বিভিন্ন ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 50 কোটি টাকা জরিমানার রায় দিলেন। রায় শোনার পর রহমান সাহেব আদালতের মেঝেতে ধপাস করে বসে পড়লেন। যে টাকা দিয়ে তিনি এতকাল মানুষকে নাচিয়েছেন, সেই টাকাই আজ তাঁর কোনো কাজে আসল না। সপ্তম অধ্যায়, শুভর নতুন জীবনের সংগ্রাম। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুভ নিজের পুরনো পাড়ায় ফিরে এসেছে, কিন্তু সব কিছু আর আগের মতো নেই। পাড়ার যে বন্ধুরা একসময় শুভর টাকার গরমে তাঁর চারপাশে মাছিদের মতো ঘুরে বেড়াত, আজ তারা শুভকে পঙ্গু ও অসহায় দেখে এড়িয়ে চলতে লাগলো। একদিন বিকেলে গলির মোড়ে শুভকে দেখে তার পুরনো সঙ্গী রকি বিদ্রূপ করে বলল, কি রে শুভ, তোর সেই রহমান সাহেবের ভিআইপি গাড়ি আর বাউন্সাররা কোথায়? এখন তো দেখছি আবিরের দয়ায় চলছিস। শুভর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে রাগ করল না। সে শান্ত গলায় বলল, রকি, তোদের আমি দোষ দিই না। আমিও একদিন তোদের মতোই অন্ধ ছিলাম, ভাবতাম টাকাই সব। কিন্তু যেদিন হাতটা হারালাম আর জেলে যাওয়ার উপক্রম হলো, তখন বুঝেছি বিপদে ওই টাকাওয়ালা বন্ধুরা পাশে থাকে না, থাকে আসল বন্ধুরা। ঠিক তখনই আবির বাইক নিয়ে সেখানে এসে থামল। সে রকিদের দিকে এক নজর তাকিয়ে শুভকে বলল, শুভ, চল, আমাদের দোকানে কাজ শুরু করতে হবে। আবির এবং শুভ মিলে শহরের একপাশে ছোট একটি আইটি ফার্ম ও কনসালটেন্সি সার্ভিস চালু করেছে। আবির ডিজিটাল কাজগুলো সামলায় আর শুভ সততার সঙ্গে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। অষ্টম অধ্যায়, জীবনের আসল পরিবর্তন। কয়েক মাস কেটে গেল। আবির ও শুভর ছোট ব্যবসাটি ধীরে ধীরে দাঁড়িয়ে যেতে লাগলো। শুভর বাবা এখন প্রতিদিন বিকেলে তাঁদের দোকানে এসে বসেন, ছেলের কাজ দেখেন আর মনে মনে গর্ববোধ করেন। একদিন সন্ধ্যায় দোকানে বসে কাজ করার সময় শুভর কাছে একটি চিঠি আসে। চিঠিটি জেলখানা থেকে এসেছে, পাঠিয়েছেন রহমান সাহেব। চিঠিতে লেখা ছিল, শুভ, শুভ, জেলখানার এই 4 দেয়ালের ভেতর বসে আমি প্রতিদিন ভাবি আমি কোথায় ভুল করেছিলাম। আমার কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল, লোকবল ছিল, তাও আজ আমি একা। আর তোর কিছু না থেকেও আবিরের মতো একটা বন্ধু আছে, একটা পরিবার আছে। আমি তোকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো কেনা যায় না। আমাকে ক্ষমা করে দিস। চিঠিটা পড়ে শুভ সেটি টেবিলের ওপর রাখলো। তার চোখে এখন আর অনুশোচনা বা দুঃখ নেই, আছে এক গভীর আত্মবিশ্বাস। আবির এসে শুভর কাঁধে হাত রেখে বলল, কি রে, কি ভাবছিস? শুভ আবিরের দিকে তাকিয়ে হেসে বলল, ভাবছি মানুষ যদি সময়ের আগেই বুঝে যেত, দুনিয়া টাকার গোলাম হতে পারে, কিন্তু সুখ বা শান্তির গোলাম শুধু সততা আর ভালোবাসা। তবে এই পৃথিবীতে আর কোনো রহমান সাহেবের জন্ম হতো না। রাত নামছে শহরের ওপর, কিন্তু আবির আর শুভর ছোট দোকানটিতে যে আলো জ্বলছে তা কেবল একটি বাতির আলো নয়, তা হলো ভুল শুধরে সত্যের পথে ফিরে আসার এক নতুন আশার আলো। সমাপ্ত।